আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি বাহাদুর আলম বরাবরের মতোই পড়ালেখা পেজে লাইভে চলে আসছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ইংলিশ গ্রামারের। বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমরা হয়তো বা অনেকগুলো ক্লাস পড়েছো, অনেকেই ভালো করে বুঝেছো বা অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার না। এখানে একটু করে বলে রাখি, আমি ধারাবাহিকভাবে রাইট ফর্ম অফ ভার্বের বেশ কিছু রুলস আমি আলোচনা করেছি। এই কন্ডিশনাল সেন্টেন্স রাইট ফর্ম ভার্বের একটা পার্ট। পাশাপাশি তোমরা জানো যে নবম দশম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটে তোমাদের একটা পার্ট আছে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সো কমপ্লিটিং সেন্টেন্সে ভালো নাম্বার পেতে গেলেও কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হয়। পাশাপাশি রাইট ফর্ম ভার্বে তো কন্ডিশনাল সেন্টেন্স চলে আসে এবং ইংরেজি বানিয়ে লিখতে গেলেও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। সো ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, কে কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু করে জানিয়ে দাও। হ্যাঁ, কোথায় থেকে কে কে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও প্লিজ। আর আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? সো প্রিয় শিক্ষার্থীরা, কে কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও, আমি একটু পরে আলোচনাটা শুরু করবো। ওকে, ওকে। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে রাহিনুর রশিদ, মনোয়ার আক্তার প্রিয়া যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মেহরিন সুলতানা ওয়ালাইকুম আসসালাম। সামিউল হাসান ওয়ালাইকুম আসসালাম। জুলেখা ফাতেমা ওয়ালাইকুম আসসালাম। ওকে, সৈয়দপুর থেকে যুক্ত হয়েছে জুলেখা ফাতেমা, থ্যাংক ইউ। আমরা উই জাস্ট ওয়েট ফর 2 or 3 minutes, দেন আই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে, নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ঋতু আক্তার। ওকে, পারভেজ মোশাররফ যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। সো ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মেনশন করার জন্য বন্ধুদেরকে জানিয়ে মেনশন করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ফাহমিদা আলম। পারভেজ মোশাররফ কক্সবাজার থেকে, কক্সবাজারের অবস্থা কেমন একটু করে জানিয়ে দাও, যেহেতু আমাদের ঘূর্ণিঝড়ের একটা শঙ্কা ছিল। সো মোহাম্মদ তারেক স্যার, আজকে কি পাস্ট পড়ানো হবে? আজকে কি পাস্ট পড়ানো হবে আমি ঠিক বুঝতে পারছি না। মোহাম্মদ তারেক দিনাজপুর থেকে যুক্ত হয়েছে মাইশা। ওকে, পারভেজ মোশাররফ কক্সবাজার থেকে, ওয়ালাইকুম আসসালাম। আফরিন ফারহানা ঋতু যুক্ত হয়েছে আমাদের সাথে। হ্যাপি কুইন চট্টগ্রাম থেকে, হ্যাপি কুইন যুক্ত হয়েছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে। ওকে, গাইবান্ধা থেকে মুনতাসির মুবাশির, আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, সো ঠিক আছে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, একটু দেখে নাও কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তোমাদের নিশ্চয়ই অনেকেরই অনেক আগে থেকেই কি আছে, ধারণা আছে, হয়তো বা অনেকের ধারণা নেই। সো প্রথমে একটু করে বলি, আবু হায়ার তাওসিন চট্টগ্রাম থেকে। ওকে, চট্টগ্রাম থেকে এস এস সাদেকা, ধন্যবাদ। ময়মনসিংহ থেকে পিতাহারা পুত্র। ওকে, মোহাম্মদ রাফি স্যার, কন্ডিশনাল সেন্টেন্স কি আজ প্রথম? হ্যাঁ, আজকে প্রথম কন্ডিশনাল সেন্টেন্স, আজকে প্রথম, এবং আজকেই আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা আলোচনা শেষ করার জন্য চেষ্টা করবো। ওকে, তো একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে সাফিয়া ইসলাম। ওকে, ধন্যবাদ, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে। আশা করি সময়ের আবর্তনে অনেকে আমাদের সাথে যুক্ত হবে। সো কন্ডিশনাল নিয়ে আজকে একদম টোটালি একটা ক্লিয়ার ধারণা তোমরা কিন্তু পেয়ে যাবে। সো কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। ওকে, হ্যাঁ, আজকে আমাদের আলোচনার টপিকটা হবে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আমি একদম বোর্ডে লিখে আলোচনাটা করব।
ওকে, সো একটু করে জানিয়ে দাও লেখাগুলো ক্লিয়ারলি এই কালারে বোঝা যাচ্ছে কিনা। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স বাংলায় যেটাকে বলা হচ্ছে স্যার শর্তযুক্ত বাক্য। ওকে, শর্তযুক্ত বাক্য, ঠিক আছে। ওকে, শর্তযুক্ত বাক্য অনেক বেশি চট্টগ্রামে, হ্যাঁ চট্টগ্রামের স্টুডেন্ট বেশি দেখা যাচ্ছে না। ওকে ফাইন, চিটাগোরিয়ান আর আর ফাইন। ওকে, বুঝতে পারছি, বুঝতে হচ্ছে স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ কনফার্ম করার জন্য। সো শর্তযুক্ত বাক্য, ঠিক আছে। এখানে একটা বিষয় একটু আলোচনায় আসি, বিশেষ করে একজন, এখানে একটা গল্প করে একটু করে, সেটা হচ্ছে একজন মনীষীকে প্রশ্ন করা হয়েছে ওয়াই লাইফ ইজ সো ডিফিকাল্ট, কেন জীবন এত কঠিন, ওয়াই লাইফ ইজ সো ডিফিকাল্ট। সো উনি বললেন অ্যাজ দেয়ার ইজ অ্যান ইফ ইন লাইফ, অ্যাজ দেয়ার ইজ অ্যান ইফ ইন লাইফ, সো লাইফ ইজ সো ডিফিকাল্ট। উনি বলছেন জীবনে যেহেতু একটা ইফ রয়েছে এজন্য জীবন এত কঠিন। দেখো আমরা একটা জীবন শব্দটা যদি একটু করে লিখি, আমি একটু পরেই মূল আলোচনায় চলে যাব। লাইফ, LIF, লাইফ। একটু খেয়াল করে এখানে লাইফ থেকে আমরা যদি প্রথম এলটা বাদ দিয়ে ফেলি, আবার লাইফ থেকে যদি আমরা শেষের এইটা বাদ দিয়ে ফেলি, তাহলে স্যার মাঝখানে আর কি থাকলো, ইফ। তার মানে এই ইফটা কিন্তু একেবারে আমাদের জীবনের মাঝখানে, একেবারে জীবনের কোথায়, মাঝখানে। স্যার প্যাসেজ কখন পড়ানো হবে? প্যাসেজ আমরা অলরেডি আমাদের ব্যাচে পড়াচ্ছি, যারা ব্যাচে যুক্ত হয়ে গেছো, আমাদের যে গোল্ডেন ব্যাচ, বিশেষ করে যারা SSC 25 এবং SSC 26 যারা রয়েছে তাদের জন্য আমাদের গোল্ডেন ব্যাচে আমাদের প্যাসেজ অন্যান্য সবকিছুই চলছে। এখানে আমরা বিশেষ করে গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা লাইভে আলোচনা করছি, হয়তো বা পরবর্তীতে আমরা কোনো প্যাসেজ আলোচনা করতেও পারি, ঠিক আছে। তবে ইতিমধ্যে আমাদের ব্যাচে বেশ কটা প্যাসেজ আমরা আলোচনা করে শেষ করেছি, আমরা ওখানে সিলেবাস নিয়ে টোটাল আলোচনা করছি। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হও নাই, বিশেষ করে যারা SSC 25 ব্যাচ, তাদেরকে আমরা বলবো ফর বেটার সার্ভিস, ওকে, টু কমপ্লিট ইউর সিলেবাস ইউ ক্যান এনরোল ইউর নেম, ওকে, ইন আওয়ার গোল্ডেন ব্যাচ। সো দেখো এই যে ইফটা একেবারে জীবনের কোথায়, মাঝখানে। তার মানে LIFE, লাইফ, লাইফের ঠিক মাঝখানে কিন্তু ইফ বসে আছে। তাহলে স্যার ইফের অর্থটা হচ্ছে কি, যদি। ওই মনীষী বলল যে এই যদির জন্য জীবন এত কঠিন। এখন যদির জন্য জীবন কেমনে এত কঠিন হতে পারে, ঠিক আছে। বলা হচ্ছে যদি কেমনে, কিভাবে জীবনকে কঠিন করে দিচ্ছে একটু খেয়াল করো। বলা হচ্ছে মনে করো তুমি পড়াশোনা করছো, পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট হবে, A+ পাবে, ওকে, জীবন সুন্দর। কিন্তু যদি ফেল করো, মানে যদিটা কিন্তু অলওয়েজ তোমাকে ডিস্টার্ব করবে। মনে করো তোমার ইচ্ছা হচ্ছে তুমি 5তলা বিল্ডিং থেকে একটু সুপারম্যানের মতো তুমি লাভ দিবে, রাইট, শখ হতেই পারে। এখন ওকে ফাইন, তুমি লাভ দিলে স্ট্রংলি দাঁড়িয়ে গেলা, ফাইন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি তুমি ঠিক মতো দাঁড়াতে না পারো, যদি পা ভেঙে যায়, তাহলে কিন্তু বিপদ আছে। তুমি মনে করো একটা ব্যবসা বাণিজ্য শুরু করবা, ওকে, ব্যবসা শুরু করলা, অনেক লাভ হলো, অনেক টাকা ইনকাম করলা, ফাইন। কিন্তু যদি লস হয়, যদি ক্ষতির শিকার হতে হয় বা মুখোমুখি হতে হয়, তাহলে কিন্তু বিপদ। তার মানে হোয়াট এভার উই ডু, আমরা যা কিছু করি না কেন আমাদের সাথে কিন্তু একটা শব্দ লেগে আছে, সেটা হচ্ছে কি স্যার, ইফ। মানে আমরা যা কিছু করি এর সাথে কিন্তু ইফটা থাকে, যদি এটা হয়, যদি এটা হয়, যদি একটা টেনশন কিন্তু কাজ করে। তো বলা হচ্ছে এই যদির জন্য জীবন এত কঠিন। তবে এখানে যদিটা ব্যবহৃত হচ্ছে অন্য অর্থে। সেটা কি, যে আমরা যখন কাউকে কোনো একটা শর্ত দিয়ে কথা বলি, তখন আমরা ব্যবহার করি কি স্যার, যদি, ঠিক আছে। এই যে শর্তযুক্ত বাক্যগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কারেন্ট নাই স্যার কেউ একজন লিখলো, আমি একটু দেখি কমেন্টে কে কি বলছে এবং কারা কারা আসছে। ইফ ইন দ্য মিডল অফ আওয়ার লাইফস, ওকে, হ্যাঁ, ইফ আমাদের একেবারে জীবনের মাঝখানে আছে, রাহিনুর রশিদ লিখেছে, থ্যাংক ইউ। তপু কুমার, কারেন্ট নাই স্যার, ঝড় উঠে কারেন্ট চলে গেছে, ঝড় উঠে, আচ্ছা, ঝড় উঠে কারেন্ট চলে গেছে, ওকে ফাইন। আশা করি ঘূর্ণিঝড় হয়তো অনেক জায়গায় আঘাত হেনেছে। শুধু হিউম্যানিটিস এর গ্রুপ সবগুলোর জন্য কোনো কোর্স আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের হিউম্যানিটিস এর জন্য আলাদা কোর্স আছে, কমার্সের জন্য আলাদা কোর্স আছে, যারা বিজনেস স্টাডিজ আছে তাদের জন্য গোল্ডেন ব্যাচ ক্লাস হয়, গোল্ডেন ব্যাচে ক্লাস হয়। হ্যাঁ অবশ্যই, গোল্ডেন ব্যাচ আমাদের সব সাবজেক্টে ক্লাস হচ্ছে। মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আমাদের, তোমরা যদি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখো, তাহলে এখানে ডিটেলস কিন্তু অবশ্যই দেওয়া আছে, আমাদের লিঙ্কে ডিটেলস দেওয়া আছে। SSC 24 এর জন্য কিছু সাজেশন দিলে ভালো হয় স্যার। ওকে ফাইন, SSC 24 এর জন্য আমরা সাজেশনের জন্য একটা ক্লাস করবো ইনশাআল্লাহ, একটা লাইভ ক্লাস করবো সাজেশনের জন্য খুব শীঘ্রই। ঠিক আছে, তাহলে স্যার আমরা একটু কন্ডিশনালটা একটু আলোচনা করি।
তাহলে স্যার কন্ডিশনাল মানে আমরা কি বললাম? কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, ঠিক আছে। সো বেসিক্যালি কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা স্যার কয় ভাগে ভাগ করছি ওটা একটু পরে যাই। প্রথমেই আসি যে একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুটো পার্ট থাকে। আমি একটা সেন্টেন্স লিখলাম, বাংলায় যদি লিখি, দেখো বাংলায় আমরা শর্ত দেওয়ার জন্য কি ব্যবহার করি? যদি। আমি বললাম তুমি যদি, দেখো তুমি যদি চেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো, তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে। ওকে, তুমি যদি চেষ্টা করো তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, একটা শব্দ আসছে কি? যদি। তো স্যার বাংলায় এই যদি যুক্ত সেন্টেন্স গুলোকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি, অর্থাৎ শর্তযুক্ত বাক্যগুলোকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি। ওকে ফাইন। এখন এই যে দেখো এখানে দুটো পার্ট, তুমি যদি চেষ্টা করো একটা অংশ, তুমি এ প্লাস পাবে এটা আরেকটা অংশ। তাহলে এই যে তুমি যদি চেষ্টা করো এই অংশটার নাম হচ্ছে শর্তযুক্ত অংশ, অথবা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইফ ক্লজ। এটাকে বলা হচ্ছে কি স্যার? ইফ ক্লজ। এটা হচ্ছে আমার শর্ত, তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে, ঠিক আছে। এটা হচ্ছে স্যার ইফেক্ট। এটা কি? ইফেক্ট। আর এটা হচ্ছে শর্ত। তার মানে হচ্ছে তুমি যদি এই শর্তটা পূরণ করো তাহলে সেটার ফল হবে তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে। তাহলে স্যার আমরা বেসিক্যালি একটা কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা পার্ট পাচ্ছি? দুটো পার্ট। একটা হচ্ছে ইফ ক্লজ, আর এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মেইন ক্লজ। মেইন ক্লজ। ওকে, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে ইফেক্ট বা প্রভাব। মানে এই শর্ত পূরণ হলে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। প্রথম এই শর্তটা যদি পূরণ করি তাহলে দ্বিতীয় ঘটনাটা ঘটবে। এই ধরনের বাক্যগুলোকে আমরা বলছি কি স্যার? কি? কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা বুঝেছি কি যে একটা কন্ডিশনাল সেন্টেন্সে বেসিক্যালি কয়টা অংশ? দুটো অংশ। একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। এখানে একটা বিষয় বলে রাখতে হয়, তোমরা দেখো তুমি যদি চেষ্টা করো এরপর একটা কমা আছে, তুমি এ প্লাস পাবে। তার মানে কি? আমার ইফ ক্লজ বা শর্তযুক্ত বাক্যটা যদি আগে বসাই এবং মেইন ক্লজটা যদি পরে বসে, তাহলে উভয় ক্লজের মাঝখানে আমাদের একটা কি থাকবে? কমা থাকবে। তবে এই নয় যে সব সময় ইফ ক্লজ আমাদের সেন্টেন্সের শুরুতে থাকবে, এমনটা নয়। কখনো কখনো ইফ ক্লজ বাক্যের শেষেও থাকতে পারে, আমরা কাজ করতে করতে সেটা হয়তো বা দেখবো। If you try someone you get a plus in SSC. Try someone, someoneটা লেখার দরকার নেই, এখানে আমরা আস্তে আস্তে আলোচনা করব। ওকে ফাইন। তাহলে স্যার আমরা প্রথমেই জানলাম যে কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য। একটা কন্ডিশনাল সেন্টেন্সে প্রধানত দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, মেইন ক্লজ পরে থাকলে মাঝখানে একটা কমা বসবে। আমি এখানে ক্রাইটেরিয়াগুলো আলোচনা করলাম। ফাইন। এখন আসি স্যার কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করেছি? বলা হচ্ছে 4 ভাগে। কন্ডিশনাল আর অফ 4 টাইপস। কন্ডিশনাল কয় ধরনের? 4 ধরনের। ওকে, একটু আসি। হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের? 4 ধরনের। আমরা প্রথমেই আসছি, প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্স সেটা হচ্ছে স্যার জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল। ওকে, জিরো কন্ডিশনাল। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের সেন্টেন্স গুলোকে আমরা জিরো কন্ডিশনাল দিয়ে লিখব, ঠিক আছে। জিরো কন্ডিশনাল স্যার স্ট্রাকচারটা হচ্ছে কি, একটু করে লিখি। স্ট্রাকচারটা আমরা লিখবো, তারপর আমরা কোন ধরনের কথাগুলোকে আমরা জিরো কন্ডিশন দিয়ে লিখি সেটা নিয়ে আলোচনা করব, এক্সাম্পল গুলো আলোচনা করব, ঠিক আছে। জিরো কন্ডিশন স্ট্রাকচার হচ্ছে স্যার ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল। ওকে, যারা সিম্পল বুঝতে কষ্ট হচ্ছে তাদেরকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে যদি কোনো বাক্য
জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে, তাহলে সেটাকে আমরা ইংরেজিতে লেখার সময় আমরা স্ট্রাকচারটা ফলো করব। সেটা কি? ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোন ধরনের কথাগুলোকে আমরা জিরো কন্ডিশনাল দিয়ে লিখব? ওকে, গোল্ডেন ব্যাচের ফি কত? আমরা তোমরা আমাদের যে পড়ালেখা হেল্পলাইন আছে সেটার সাথে সেখানে তোমরা কথা বলতে পারো, ঠিক আছে? সো একটু দেখি সবাই, বিশেষ করে বলা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, ঠিক আছে? বৈজ্ঞানিক সত্য অথবা চিরন্তন সত্য, মানে এমন হয় যে এই সত্যটা পূরণ হওয়ার সাথে সাথেই এই সত্যটা কি হবে? পূরণ হবে। ইট উইল নট টেক টাইম। এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ একেবারে বৈজ্ঞানিকভাবে সত্য, চিরন্তন সত্য, এই কথাগুলো যদি আমরা কি করি, অথবা অভ্যাসগত সত্য, ঠিক আছে? আমি আর একটু ক্লিয়ার করে বলি, যদি এই সত্যটা পূরণ হয় তাহলে পরের যে ঘটনাটা সেটা সাথে সাথেই ঘটে যায়। মানে যদি দুটো কাজ একসাথে ঘটে, যদি সত্যটা একই সাথে সত্যটা পূরণের সাথে সাথে এটা ঘটে যায়, তাহলে এই ধরনের কথাগুলোকে স্যার আমরা লিখবো কি দিয়ে? জিরো কন্ডিশনাল দিয়ে। ফর এক্সাম্পল আমি যদি বলি, দেখো, ইফ উই মিক্স blue and yellow, okay, if we mix blue and yellow, একটু খেয়াল করো, আমরা যদি ব্লু অ্যান্ড ইয়েলো, তার মানে যদি নীল এবং হলুদ কালার যদি আমরা মিক্স করি, তাহলে স্যার এটা কোন রঙে পরিণত হয়? কেউ জানলে জানিয়ে দাও। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার না, এখন ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এখন আসবে না, জিরো কন্ডিশনালে এটা আসবে না। তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। আচ্ছা, একটু কেউ একজন বলো, আমরা যদি ব্লু কালার এবং ইয়েলো কালার মিক্স করি তাহলে একটা নতুন কালারের সৃষ্টি হয়, সেটা কি? কেউ একজন জানিয়ে দাও দেখি। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। তোমরা জানো আমরা বিভিন্ন যে মৌলিক রংগুলোকে কম্বাইন করলে সেখান থেকে নতুন নতুন রং কি হয়? সৃষ্টি হয়। তাই একটু বলো যে ব্লু এবং ইয়েলো কালারকে যদি আমরা মিক্স করি তাহলে সেক্ষেত্রে ইয়েস, সামিরুজ্জামান লিয়া লিখেছে গ্রিন, মোহাম্মদ রাফি লিখেছে গ্রিন কালার। ওকে ফাইন, ইউ আর রাইট। তার মানে কি স্যার, আমরা ব্লু কালার এবং ইয়েলো কালারকে যদি মিক্স করি তাহলে স্যার এটা কি হবে? এটা গ্রিন কালার হবে। এটা হচ্ছে একেবারে সত্য কথা, একেবারে বৈজ্ঞানিকভাবে সত্য কথা। তাহলে স্যার বৈজ্ঞানিকভাবে সত্য কথাগুলোকে আমরা জিরো কন্ডিশনাল দিয়ে লিখবো। সেক্ষেত্রে দুটো অংশেই কন্টেন্ট হবে প্রেজেন্ট সিম্পল। তাহলে স্যার আমরা লিখতে পারি ইট টার্ন, TUR, and তার সাথে একটা কি দিলাম? S, it turns green। একটু খেয়াল করো, আমরা বললাম জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। কোন ধরনের কথাগুলোকে আমরা জিরো কন্ডিশনাল দিয়ে লিখবো বলেছি? যদি প্রথম কাজটা ঘটার সাথে সাথে দ্বিতীয় কাজটা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই কথাগুলোকে লিখবো স্যার কি দিয়ে? প্রেজেন্ট জিরো কন্ডিশনাল দিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে দেখো, ইফ উই মিক্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, আর এখানেও ইট টার্নস, এটাও প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস B1, সাবজেক্ট প্লাস B1, মানে দুটো অংশে আমরা লিখেছি স্যার কি দিয়ে? প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে। ওকে ফাইন। আমরা আরেকটা সেন্টেন্স বলবো যে অভ্যাসগত কর্ম, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দুটোকে প্রেজেন্ট সিম্পল দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল আমি আরেকটা সেন্টেন্স লিখছি স্যার, দেখো, ইফ উই টাচ আইস, দেখো, ইফ উই টাচ আইস, যদি আমরা বরফ স্পর্শ করি তাহলে স্যার বরফ স্পর্শ করলে আমাদের কেমন লাগবে? বরফ স্পর্শ করলে আমাদের ঠান্ডা লাগবে না? ইয়েস। তাহলে ঠান্ডা কতক্ষণ পরে লাগে? বরফ স্পর্শ করলে যে ঠান্ডা লাগে এটা আমরা সবাই জানি, এটা একটা প্রতিষ্ঠিত সত্য এবং এটা বৈজ্ঞানিক সত্য, ঠিক না? তাহলে সেক্ষেত্রে দুটো কাজই, এমন নয় যে আমি এখন বরফ স্পর্শ করলাম আর 1 ঘন্টা পরে আমার ঠান্ডা লাগবে, বা 1 বছর পর বা 1 মাস পরে আমার ঠান্ডা লাগবে। মানে আমার প্রথম সত্যটা পূরণ হলো কি? আমি বরফ স্পর্শ করলাম, ইফেক্টটা কি? আমার ঠান্ডা লাগবে। তাহলে যে ইফেক্টটা কিন্তু পেতে গেলে আমাদের কোনো সময় লাগছে না, দুটো কাজই সাথে সাথে কি হচ্ছে? ঘটছে। তাহলে সেক্ষেত্রে স্যার আমার পরবর্তী অংশটাও লিখতে হবে কি দিয়ে? প্রেজেন্ট ইনডেফিনিট, বিকজ এটা হচ্ছে জিরো কন্ডিশনাল।
তাহলে স্যার কি লিখবো আমরা? সেক্ষেত্রে আমরা লিখবো ইফ উই টাচ আইস, উই আমাদের গরম লাগবে, সরি ঠান্ডা লাগবে, তাহলে আমি কি লিখবো? উই ফিল কোল্ড, উই ফিল কোল্ড। ওকে, তারপরে দেখো অনেক সময় এমন হয় যে যে কাজগুলো প্রায় করে থাকে এটা হলেই পরেরটা ঘটে। যেমন স্যার আমি যদি বলি আমি যখন কোনো ভালো খাবার খাই, আমি যখন কোনো সুস্বাদু খাবার খাই, আমি আমার বন্ধুদেরকে কি করি? মিস করি। মিস করব না, যখনই খাই বা যদি খাই আমি আমার বন্ধুদের মিস করি। শর্ত হচ্ছে আমাকে ডেলিশিয়াস খাবার খেতে হবে, সুস্বাদু খাবার খেতে হবে, এবং খাই সেই সময় আমি আমার বন্ধুদেরকে কি করি? মিস করি। এটা এমন নয় যে একবার করেছি বা একবার করব, এটা হচ্ছে আমি অলওয়েজ করি। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রেও আমরা কি ইউজ করব? জিরো কন্ডিশনাল ইউজ করব। ওকে, সো আমি একটা সেন্টেন্স লিখছি, পরবর্তী অংশটা তোমরা লিখবে, আমি কমেন্ট বক্স থেকে দেখে নিব। দেখো আমি লিখলাম ইফ আই টেক any, or if I eat, you can write if I eat, if I eat any delicious food, পরের অংশটা কি হবে? পরের কথাটা কি হতে পারে? কেউ একজন কমেন্টে জানিয়ে দাও। if I eat any delicious food, এটা বাংলাটা আমি এভাবে বলেছি যে আমি যদি কোনো সুস্বাদু খাবার খাই, আমি আমার বন্ধুদেরকে মিস করি, তাহলে সেটা কোন টেন্স দিয়ে লিখতে হবে এবং সেন্টেন্সটা কি হবে? কেউ একজন কমেন্টে জানিয়ে দাও। I'm waiting for your response. I miss my all friends. SSK সাগর লিখেছে I miss my all friends। আর কেউ কিছু লিখবে কিনা? I always miss my friend, I always miss my friend, I will invite my friend, I will invite my friends। জুলেখা ফাতেমা লিখেছে নো, এটা হবে না। I will কেন? I call my friends, আমি বন্ধুদেরকে কল করি। ওকে, সেটাও হবে, কারণ আমরা বলছি স্যার এটা জিরো কন্ডিশনাল। আমি যখন খাবার খাই আমি কি করি? আমার বন্ধুদেরকে মিস করি, আমরা জিরো কন্ডিশনাল লিখবো। সেক্ষেত্রে আই মিস মাই অল ফ্যামিলি, অল ফ্যামিলি আমার সকল, অল ফ্যামিলি মেম্বার্স বলতে পারো। এটা লিখেছে এমডি রাহিনুর রশিদ, আই মিস অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। ওকে, তাহলে আই অলওয়েজ মিস মাই ফ্রেন্ড হবে। মেহেরিমা সুলতানা ফাইন। এসএসকে সাগর লিখেছে আই মিস অল মাই ফ্রেন্ডস, তাও হবে। তাহলে যাই লিখে আমাদেরকে কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি লিখবো? আই মিস, আমি মিস করি অল অফ মাই ফ্রেন্ডস, অল অফ মাই ফ্রেন্ডস, অথবা আই অলওয়েজ মিস মাই ফ্রেন্ডস, অথবা আই কল মাই ফ্রেন্ডস হবে। আই মিস মাই ফ্রেন্ডস, মায়েশা লিখেছে ফাইন। তাসনিম আক্তারও লিখেছে, সামিউল হাসান থ্যাঙ্কস। ওকে ফাইন। তাহলে স্যার আমরা জিরো কন্ডিশনাল আশা করি বুঝতে পেরেছি যে যদি প্রথম কাজটা ঘটে এবং সেটার পর বা সাথে সাথে যদি পরের কাজটা ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব জিরো কন্ডিশনাল। ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা এখন কোথায় যাব? আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনাল, ওকে স্যার, আমরা সেবার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা কখন ব্যবহার করি? সেটা হচ্ছে স্যার যদি এমন হয়, মানে প্রথম শর্তটা যদি আমরা এখন পূরণ করি, তাহলে ফলটা আমি কখন পাবো? ভবিষ্যতে পাবো। মানে বর্তমানে যদি আমি একটা শর্ত পূরণ করি এবং ফলটা যদি ভবিষ্যতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কি? ফার্স্ট কন্ডিশনাল। এবং ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা আমি এখানে একটু লিখলাম। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হবে স্যার এরকম, ইফ প্লাস present plus future, okay, if plus present plus future, or if you specify, আমরা যদি আরেকটু স্পেসিফাই করি তাহলে if plus present indefinite plus future indefinite। যেহেতু এখানে শর্তটা পূরণ হলে ফলটা পাবো কখন? পরে। তাহলে স্যার আমরা একটা সেন্টেন্স লিখলাম, আমি লিখলাম if you
ইউজ your time properly. Okay, properly. If you use your time properly, পরবর্তীতে আমরা কথা লিখবে, দেখো বলা হচ্ছে ইফ ইউ ইউজ, যদি তুমি ব্যবহার করো, কখন? যদি এখন বর্তমানে তুমি তোমার সময়টাকে যথাযথভাবে কি করো, ব্যবহার করো, তাহলে পরবর্তীতে কি হবে সেটা যদি তুমি লিখতে চাও, তার মানে তুমি সময়টা ব্যবহার করবে এখন, তার মানে এই নয় যে তুমি ফলটার সাথে সাথে পেয়ে যাবা, হয়তো তুমি আফটার 5 মান্থস আফটার 5 ইয়ার্স তুমি পাবে, তাহলে সেক্ষেত্রে ফলটা যেহেতু পরে পাবে, শর্তটা হচ্ছে তোমাকে সময়টাকে যথাযথভাবে ইউজ করতে হবে কখন, বর্তমানে, আর তুমি ফলটা পাবে কখন, পরে। এরকম কথাগুলো বলার জন্য আমরা ফার্স্ট কন্ডিশনাল কি করব, ফলো করব, মানে বাক্যটা ফার্স্ট কন্ডিশন দিয়ে লিখতে হবে। তো স্যার ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার কি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। ওকে, আলহামদুলিল্লাহ, আই থিংক ক্লিয়ার। ওকে, তাহলে স্যার পরবর্তী অংশটা কি লিখবো দেখি, জানিয়ে দাও। ইফ ইউ ইউজ ইউর টাইম প্রপারলি, তাহলে পরেরটা কি হবে? ইউ উইল শাইন ইন লাইফ। মেহেরিনা সুলতানা লিখেছে ইউ উইল শাইন ইন লাইফ। ওকে, আই এম ওয়েটিং ফর অ্যানাদার রেসপন্সেস। মেহেরিমা সুলতানা ইউ উইল শাইন ইন লাইফ লিখেছে। তারপরে শাহমিমা লিখেছে ইউ উইল শাইন ইন দ্য লাইফ। ইন দ্য লাইফ বলা দরকার, জাস্ট ইন লাইফ বললে হবে। ইউ উইল শাইন ইন লাইফ। ওকে, এন্ড অশিক একেবারে স্ট্রাকচারগুলো সুন্দর করে লিখেছে সে, ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারগুলো। ওকে, ফাইন। সো ইজ দেয়ার এনিবডি টু রেসপন্স? শাইন ইন বাদ দিয়ে অন্য কিছু। ইউ উইল গেট আনসার, তুমি উত্তর পাবে। ওকে, ইউ উইল প্রসপার। প্রসপার বানানটা একটু শুধু লিখতে হবে স্যার। ইউ উইল প্রসপার ইন লাইফ। ইউ উইল প্রসপার ইন লাইফ। ওকে, ফাইন। ওকে, এখন দেখো এখানে তোমরা লিখতে পারো ইউ উইল। ওকে, আমি লিখলাম ইউ উইল শাইন ইন লাইফ। এখানে চাইলে ফিউচার টেন্সের জন্য আমরা অন্যভাবে সেন্টেন্সটা লিখতে পারি, সেটা হচ্ছে স্যার ইউ ক্যান। ইউ ক্যান, এই ক্যান অক্সিলারিটা আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলার জন্য, বর্তমান সময়ের কোনো একটা অ্যাবিলিটি প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করতে পারি, এবং ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে পারে সেটা প্রকাশ করার জন্য আমরা ক্যান ইউজ করতে পারি। ঠিক আছে? ওকে, তাহলে সেখানে আমরা থেকে ইউ ক্যান, ইউ উইল শাইন ইন লাইফ, আর ইউ ক্যান শাইন ইন লাইফ। ইউ ইউজ ক্যান অর উইল শাইন ইন লাইফ। ওকে, স্যার আমরা কি বুঝলাম? যে ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমরা একটু বিষয় এখানে রিকল করছি, আমরা দেখেছিলাম জিরো কন্ডিশনাল ও ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, আবার ফার্স্ট কন্ডিশনাল ও কিন্তু ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে স্যার আমি কেমনে বুঝবো যে এটা জিরো কন্ডিশনাল দিয়ে লিখবো নাকি আমরা ফার্স্ট কন্ডিশনাল দিয়ে লিখবো? দ্যাট মিন্স পরেরটা কি ফিউচার হবে না প্রেজেন্ট হবে? টোটালি তোমাকে মাথায় রাখতে হবে। যদি এমন হয় প্রথম ঘটনাটা ঘটার সাথে সাথে দ্বিতীয় ঘটনাটা ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো জিরো কন্ডিশনাল। আর যদি এমন হয় যে প্রথম ঘটনা ঘটার পরেই, মানে ইট উইল টেক টাইম, একটু সময় নিয়ে পরেরটা ঘটবে, তখন সেক্ষেত্রে আমাদেরকে পরের অংশটা লিখতে হবে ফিউচার ইনডেফিনিট দিয়ে। দ্যাট মিন্স ওটা হবে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ইউ উড সাকসিড ইন লাইফ, উড হবে না স্যার। ইউ উইল বি সরি ইন ফিউচার। সরি ইন ফিউচার তো এখানে অর্থটা মিলবে না। ওকে, তাহলে স্যার আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশনাল আরেকটা সেন্টেন্স দিচ্ছি, সেটা কি দেখো। দেখো, if we cut trees at random. Okay, at random, you know, it's a phrase. দেখো, if we cut trees at random. At random শব্দ হচ্ছে এলোপাতাড়ি, নির্বিচারে। তা দেখো, if we cut trees at random, যদি আমরা নির্বিচারে গাছ কাটি, মনে করো কাট, এটা তো পাস্ট ফর্ম হয়, বাট এটাকে আমরা ধরে নিলাম বি1। তাহলে আমরা যদি বর্তমানে যদি আমরা এলোপাতাড়ি গাছ কাটি, তাহলে পরবর্তীতে সেটার প্রভাব কি হবে সেটা লিখতে হবে, এবং যেহেতু পরবর্তীতে একটা প্রভাব পড়বে, এটা হবে স্যার আমার জন্য ফার্স্ট কন্ডিশনাল, পরেরটা ফিউচার। তোমরা সেন্টেন্সটা লিখো দেখি। ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা বর্তমানে ইচ্ছে মতো এলোপাতাড়ি গাছ কাটি, তাহলে পরবর্তীতে সেটার ফল কি হবে সেই অংশটা আমাকে লিখতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে, যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল।
তাহলে তোমরাই লেখো কি হবে সেন্টেন্সটা। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। দ্রুত লিখো, দ্রুত লিখো। উই উইল ডেঞ্জার ইন লাইফ। উই উইল, আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম, একজনে লিখেছে, কে এটা কে লিখেছে? মেহরিমা সুলতান লিখেছে উই উইল ডেঞ্জার। উই উইল ডেঞ্জার, এখানে কোনো ভুল আছে কিনা সেটা আমি একটু পরে আলোচনা করব। উইল ডেঞ্জার ইন লাইফ। ওকে, আর কে লিখেছে? We will have to face different calamities. We will have to, later its effect will be harmful. We will have to. Okay, we will have to face. এটা লিখেছে কি? And আশিক, আশিক লিখেছে will have to face different problem. Okay, তারপরে কে লিখেছে later its effect will be harmful. মাসা লিখেছে later its effect will be harmful. So আর কেউ কি লিখবে কোনো কিছু? ওকে, প্রথমে আসি যে মেহরিমা লিখেছে কি উই উইল ডেঞ্জার ইন লাইফ। তাহলে স্যার এখানে সাবজেক্ট ঠিক আছে, ফিউচার হিসেবে উইল লিখেছো, ফাইন, তবে ডেঞ্জার এখানে হবে না, ঠিক আছে, কারণ ডেঞ্জার হচ্ছে বিপদ, এটা তো কোনো ভার্ব না, আমাদের এখানে একটা ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি উই উইল এন্ডেঞ্জার আওয়ার লাইফ, লিখতে পারি উই উইল এন্ডেঞ্জার আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনকে বিপদে ফেলবো, ওভাবে লিখতে পারো। এখানে শুধু ডেঞ্জার লিখলে হবে না। তারপরে এন্ড আশিক লিখেছে উই উইল হ্যাভ টু। ওকে, ফাইন, এটা ঠিক আছে, উই উইল হ্যাভ টু ফেস। উই উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু আমরা ব্যবহার করি ভবিষ্যতে কোনো একটা কাজ করতে হবে বাধ্য হয়ে, তাহলে ভার্ব হিসেবে ফেস আসছে, ফাইন, উইল হ্যাভ টু ফেস ডিফারেন্ট প্রবলেম, ঠিক আছে। জুলেখা ফাতেমা লিখেছে উই উইল হ্যাভ ডিফারেন্ট প্রবলেম, আমরা বিভিন্ন সমস্যায় পড়বো, তাও হবে উই উইল হ্যাভ ডিফারেন্ট প্রবলেমস। আওয়ার লাইফ ইজ ভেরি মিজারেবল, নো। মোহাম্মদ রাফি লিখেছে আওয়ার লাইফ ইজ ভেরি মিজারেবল, এটা হবে না কারণ তুমি প্রেজেন্ট টেন্স দিয়ে লিখেছো, এটাকে লিখতে হবে ফিউচার দিয়ে। আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট। ওকে, ফাইন, এটাও হবে, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, আমাদের দেশটা একটা মরুভূমিতে কি হবে, পরিণত হবে। তাহলে স্যার খেয়াল করো, আমরা যদি বর্তমানে গাছ কাটি, ভবিষ্যতে আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হবে, অথবা আমরা নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ভুগতে হবে আমাদেরকে, অথবা গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে সাফার করতে হবে। তাহলে স্যার যাই হবে সেগুলো ভবিষ্যতে হবে, সেক্ষেত্রে আমাদের পরেরটা লিখতে হবে স্যার কি দিয়ে, ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে। সো আমরা লিখছি উই উইল সাফার, উই উইল সাফার, আমরা সাফার করব ফ্রম ভ্যারিয়াস ন্যাচারাল ক্যালামিটিস, আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্যার কি করব, সাফার করব। দ্যাট মিনস হোয়াট এভার ইউ রাইট, ইউ হ্যাভ টু রাইট ইন ফিউচার ইনডেফিনিট টেন্স, যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল। ওকে, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, ভেরি গুড। তো তাইলে স্যার আমরা ফার্স্ট কন্ডিশনাল বুঝতে পেরেছি, একটা সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল কখন হয়, যদি ঘটনাটা এখন ঘটে এবং সেটার ফলটা যদি আমরা পরে ভোগ করি, দ্যাট ইজ কল্ড ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, ফাইন। এখানে একটা ব্যাপার দেখো, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি যে কখনো কখনো এই ফার্স্ট কন্ডিশনালে একটা অংশ অ্যাকটিভ আর একটা অংশ প্যাসিভও হতে পারে। কেমনে? আমি বাংলা একটা সেন্টেন্স লিখতে একটু খেয়াল করো, আমি বললাম তুমি যদি এ প্লাস পাও, তুমি যদি এ প্লাস পাও, কখন? এখন। তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমাকে একটি ল্যাপটপ দেওয়া হবে অথবা উপহার দেওয়া হবে, সেটা লিখতে পারো দেওয়া হবে। তুমি যদি এ প্লাস পাও, তাহলে আমরা এই অংশটা লিখবো স্যার প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ইফটা আগে লিখবো, ইফ ইউ গেট এ প্লাস, ইফ ইউ গেট এ প্লাস। এখন পরের অংশটা কেউ একজন লিখতে পারবে না দেখি, মানে পরের বাংলাটাকে ট্রান্সলেট করে লিখতে হবে, ইফ ইউ গেট এ প্লাস।
ইফ ইউ গেট এ প্লাস, পর অংশটা যে তোমাকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হবে। তাহলে স্যার দেখো, যদি তুমি প্লাস পাও তোমাকে ল্যাপটপ দেওয়া হবে কখন? ভবিষ্যতে, ফিউচারে। আমরা বুঝে গেলাম পর অংশটা ফিউচার ইনডেফিনিট। এখন ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে এটাকে ট্রান্সলেট করতে হবে কাউকে। ওকে, হু উইল বি দ্য ফার্স্ট ওয়ান? You will be given a laptop, Maisha. You will be given a laptop. মাইশার উত্তরটা আমি আপাতত নিলাম, দেখি বাকিরা কি করে। তোমারটা কারেক্ট হলে কিনা একটু পরে জানাচ্ছি। মাইশা কমেন্ট করেছে you will be given a laptop. Then anyone? You will be given a laptop as your gift. ওকে, এরপরে আর কেউ? আইন্ড আশিক লিখেছে। ওকে, নিধিকা নিশা লিখেছে ইউ উইল বি রিওয়ার্ডেড। ওকে, ইউ উইল বি রিওয়ার্ডেড। ইজ দেয়ার এনিবডি? আমি আরেকটা আনসার নিব শুধুমাত্র। মোহাম্মদ তাওহিদুল ইসলাম লিখেছে ইউ উইল বি গিভ আ ল্যাপটপ। ইউ উইল বি গিভ আ ল্যাপটপ। ওকে, এবার আলোচনা আসি। মোহাম্মদ তাওহিদুল ইসলাম হচ্ছে ইউ উইল বি গিভ। এখন দেখো, আমরা এর বাক্যটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল ছিল। সেখানে আমরা বলছিলাম আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট। উইল টার্ন, ওখানে কিন্তু উইল বি ব্যবহার করিনি, বাট আমরা এখানে কি করেছি? উইল বি, আমি কি করেছি এখানে? উইল বি ব্যবহার করেছি। কেন স্যার? দেখো, এখানে তোমাকে একটি ল্যাপটপ দেওয়া হবে, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, কাজ হচ্ছে দেওয়া হবে। আমরা কিন্তু যারা আমাদের গ্রুপে যুক্ত আছে ওখানে আমরা কিন্তু টেন্স এবং ভয়েস স্ট্রাকচার নিয়ে অনেকগুলো ক্লাস পড়েছি। সেখানে দেখো যে তোমাকে একটি ল্যাপটপ দেওয়া হবে, তোমাকে একটা ল্যাপটপ দেওয়া হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, কাজ হচ্ছে দেওয়া হবে। ল্যাপটপকে তুমি দিবে না তোমাকে দেওয়া হবে। তো আমরা এখানে দেওয়ার কাজটা সাবজেক্ট নিজে করবে না। সো দা সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসের ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। সেজন্য আমার সাবজেক্ট হচ্ছে কি স্যার? ইউ, ইউর সাথে আমি দিলাম উইল, ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বি আসছে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? গিভ। গিভের পার্টিসিপল কি হবে? গিভেন। এখানে কেউ একজন গিভ লিখেছে, মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তোমার যেখানে ফল্ট হয়েছে সেখানে হচ্ছে কি তুমি গিভটাকে কি দিতে হবে? গিভেন। তারপরে নিধিকা নিশা যেহেতু লিখেছে ইউ উইল বি রিওয়ার্ডেড, ফাইন। এখানে বি আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আসছে। এরপরে আশিক লিখেছে ইউ উইল বি গিভেন আ ল্যাপটপ অ্যাজ এ গিফট, ফাইন। মাইশা যেটা লিখেছো ইউ আর রাইট। ওকে, তাহলে ইউ উইল বি গিভেন, ইউ উইল বি গিভেন আ ল্যাপটপ। ল্যাপটপ, তাহলে স্যার এখানে ইউ উইল বি গিভেনটা অবশ্যই দিতে হবে, ইউ উইল বি গিভ দিলে হবে না। ঠিক আছে, ফাইন। ইউ উইল বি আ গিফট ল্যাপটপ। মোহাম্মদ রাফি লিখেছে ইউ উইল বি আ গিফট। নো স্যার, ওভাবে তো হবে না। ইউ উইল বির পরে তোমাকে একটা ভার্ব দিতে হবে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, সেটা কি ইউ উইল বি গিফটেড। তার মানে গিফট এটা নাউন, ওটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তখন গিফটেড পাস্ট পার্টিসিপল কি হবে? গিফটেড। ইউ উইল বি গিফটেড আ ল্যাপটপ, সেটাও লিখতে পারো। উইল বি গিভেন আ ল্যাপটপ অ্যাজ এ গিফট, ওভাবে লিখতে পারো ইউ উইল বি রিওয়ার্ডেড। ওকে, তাহলে গিভেনটাই হবে। ভেরি গুড। আশা করি ফার্স্ট কন্ডিশন তোমাদের সবার কাছে ক্লিয়ার। এখন আমরা চলে যাচ্ছি স্যার সেকেন্ড কন্ডিশনালে। আমি ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল একসাথে, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল একসাথে আলোচনা করার চেষ্টা করব, কারণ এখানে দুটোর মধ্যে একটা কানেকশন আছে এবং একটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, সো সেকেন্ড কন্ডিশনাল আর হচ্ছে স্যার থার্ড কন্ডিশনাল। ওকে, এই দুটোকে আমরা একটু পাশাপাশি আলোচনা করব, তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। থার্ড কন্ডিশনাল, মজার ব্যাপার হচ্ছে বাংলায় সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল শুনতে কিন্তু একই রকম মনে হবে, মানে দুটো সেন্টেন্স শুনতে প্রায় একই রকম মনে হবে। শুধুমাত্র পরিস্থিতির উপর ডিপেন্ড করে তোমাকে সেপারেট করতে হবে which one will be the second conditional and which one will be the third conditional। বাংলায় কিন্তু না হলে ট্রান্সলেট করলে দুটো সেন্টেন্সই কিন্তু একই রকম দেখায়, মানে বাংলা বাক্য থেকে শুধু বাংলা বাক্যের ধরনটা দেখে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না which one is second which one third। জাস্ট তোমাকে ভাবটা বুঝতে হবে, সময়টা বুঝতে হবে। ঠিক আছে,
ওকে স্যার, একটা সেন্টেন্স কখন সেকেন্ড কন্ডিশনাল হয়? এটাকে বলা হচ্ছে যে শর্তটা বর্তমানে ইম্পসিবল, পূরণ করাটা ইম্পসিবল। আমি একটু সহজ করে বুঝিয়ে বলি। আচ্ছা, এই মুহূর্তে আমি একজন টিচার, রাইট? এই মুহূর্তে বর্তমানে আমি একজন টিচার। তাহলে আমি এই ঘটনার যদি উল্টোটা চিন্তা করি, আচ্ছা এই মুহূর্তে আমার পক্ষে ডাক্তার হওয়া কি সম্ভব? না স্যার, আমি তো টিচার হয়ে গেছি। তাহলে আমি যদি বলি আমি যদি ডাক্তার হই বা আমি যদি ডাক্তার হতাম এখন, তাহলে আমি ভবিষ্যতে মনে করো ওই কাজটা করতে পারতাম। আসলেই এই মুহূর্তে সত্যটা পূরণ করা সম্ভব নয়, ভবিষ্যতে ওটা করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বাক্যটাকে ব্যবহার, মানে বর্তমান কালে একটা ঘটনা একভাবে ঘটেছে বা একভাবে আছে, আমরা যখন তার উল্টোটা, যদি এরকম হতো, উল্টোটা চিন্তা করছি যেটা বর্তমানে আসলেই পূরণ করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব সেকেন্ড কন্ডিশনাল। আর যদি অতীতকালে কোনো একটা ঘটনা একভাবে ঘটে গেছে, আমরা বললাম যদি সেটা অন্যভাবে ঘটতো, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব থার্ড কন্ডিশনাল। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো আমার কোনো বন্ধুর বাসায় আজকে থেকে এক সপ্তাহ আগে, 2 দিন আগে, 3 দিন আগে বা 1 বছর আগে কোন একটা প্রোগ্রাম হয়েছে, একটা অনুষ্ঠান হয়েছে, এবং সেই অনুষ্ঠানে সে আমাকে দাওয়াত করেনি। সেই অনুষ্ঠানে সে আমাকে কি করেনি স্যার? দাওয়াত করেনি। এখন আমি 1 বছর পরে এসে, 1 সপ্তাহ পরে এসে আমি তাকে বললাম তুমি যদি আমাকে দাওয়াত করতে, কোন কালের কথা বলছি? এটা অতীতকালে। অতীতকালে ঘটনাটা একভাবে ঘটে গেছে। তুমি যদি আমাকে দাওয়াত করতে, তাহলে আমি তোমার প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তাছাড়া এখন চাইলে এই ঘটনাটা অতীত তার পক্ষে সম্ভব ছিল না বা আমার পক্ষে আর সম্ভব ছিল না। তার মানে অতীতে একটা ঘটনা একভাবে ঘটছে, তার উল্টোটা চিন্তা করছি, এরকম হলে আমরা ইউজ করব থার্ড কন্ডিশনাল। আর যদি আজকের ঘটনা হয়, বর্তমান কালের ঘটনা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কি? সেকেন্ড কন্ডিশনাল। ওকে, তাহলে স্যার ইংরেজিতে সেকেন্ড কন্ডিশনাল এটা কেমনে বুঝবো আর থার্ড কন্ডিশনাল কেমনে বুঝবো? তাহলে আমরা আগে স্ট্রাকচার গুলো লিখে নিই। ইংলিশে সেকেন্ড কন্ডিশনাল চিনবো এভাবে যে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, আর এদিকে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে স্যার বাংলায় কিভাবে বুঝবো বলেছি? যদি বর্তমান সময়ের উল্টো কোনো কিছু চিন্তা করি যেটা বর্তমানে আসলে আর পূরণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল। আর অতীতকালে কোনো একটা ঘটনা একভাবে ঘটছে, যদি সেটা অন্যভাবে ঘটতো সেরকম যদি চিন্তা করি, তাহলে সেটা হবে থার্ড কন্ডিশনাল। আর ইংলিশে চেনার উপায় হচ্ছে স্যার, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে আমরা ধরে নেব এটা সেকেন্ড কন্ডিশনাল, আর ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ধরে নেব এটা থার্ড কন্ডিশনাল। সেক্ষেত্রে আমার পরের মেইন ক্লজটা হবে কিভাবে দেখো? সেকেন্ড কন্ডিশনালে মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস would অথবা could প্লাস B1 প্লাস এক্সটেনশন। আর স্যার এদিকে হবে থার্ড কন্ডিশনালে সাবজেক্ট প্লাস would have অথবা could have অথবা could have প্লাস V3 প্লাস এক্সটেনশন। ওকে, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে যে এ প্লাস পাস্ট ইনডেফিনিট থাকলে এটা ধরে নিলাম সেকেন্ড কন্ডিশনাল, পরে মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। আর ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি ইফ আই were a doctor, আমি যদি একজন ডাক্তার হতাম। ওকে, তাহলে সেক্ষেত্রে পরে যাই লিখি, আমি এটা করতাম, ওটা করতাম, ওটা করতাম, যাই লিখি আমাকে লিখতে হবে স্যার এই ফরম্যাটে সাবজেক্ট প্লাস উড অথবা কুড। তাহলে লিখলাম আই কুড, ভার্বের B1 হবে, তাহলে লিখলাম আই কুড সার্ভ দ্য পুয়ার পিপল অফ মাই ভিলেজ, পুয়ার পিপল of my village. Okay, if I were a doctor, আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি আমার দরিদ্র মানুষদেরকে সেবা করতে পারতাম। তাহলে এখানে দেখো if I were, এটা আছে past indefinite। ওকে, তাছাড়া প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা একটা एग्जांपल লিখতে পারি। আমি লিখলাম if you had
ইনভাইটেড মি, অথবা আমি বললাম ইফ ইউ হ্যাড হেল্পড মি। মনে করো আমি আজকে থেকে 1 মাস 2 মাস বা 3 মাস আগে একটা পরীক্ষা দিলাম, যেখানে আমার পরীক্ষায় আমি আমার বন্ধুর কাছ থেকে সহযোগিতা চেয়েছি, সে আমাকে সহযোগিতা করেনি। আমি বললাম তুমি যদি আমাকে সাহায্য করতে, অতীতকালের কথা বলছি, তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম, ঘটনাটা অন্যভাবেও ঘটতে পারতো। তাহলে সেক্ষেত্রে ইফ ইউ হ্যাড হেল্পড, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে স্যার থার্ড কন্ডিশনাল। তাহলে পরে কি লিখতে পারি, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। তাহলে স্যার আমরা লিখবো I could have passed। পাসের B3 দিতে হবে স্যার, I could have passed in the exam। ওকে, you will be treated well by everyone। okay, you will be। তো স্যার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিচের লেখাগুলো ক্লিয়ার কিনা, একটু কম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি একটু নিচের লেখাগুলো উপরে লিখছি, দেখো যে সেন্টেন্সটা বলা হচ্ছে if you have helped me। তাহলে স্যার এইভাবে যদি দেওয়া থাকে, দেখো if you have helped me, সরি দিস ইজ নট had, এটা হবে কি had। if you had helped me, তার মানে if যুক্ত অংশটা এখন সাবজেক্ট প্লাস had প্লাস B3 পাস্ট পারফেক্ট বুঝে নিলাম, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। পরে যা কিছু লিখি আমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস would have অথবা কি দিয়ে, could have দিয়ে। তাহলে কি হবে, if you had helped me I could have passed in the exam। আমি পরীক্ষায় কি করতে পারতাম, পাস করতে পারতাম। passed in the exam। ওকে, এই হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। সো প্রিয় শিক্ষার্থীরা, I would have passed in the exam। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কন্ডিশনাল সেন্টেন্সের ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যারা ক্লাসটা শুরু থেকে মিস করেছো তাদেরকে আমি অনুরোধ করব তোমরা শুরু থেকে আবার ক্লাসটা দেখে নিবে, তাহলে তোমার কন্ডিশনাল সম্পর্কে তোমার আর কোনো কনফিউশন থাকার কথা নয়। সো ক্লাসটা কেমন লাগলো সবাই একটু এক বাক্যে জানিয়ে দাও, এবং পরবর্তী কোন টপিকের উপর ক্লাস নিলে ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা সেই টপিকের উপরেই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের জন্য বলি যে বিশেষ করে এসএসসি 25 এবং 26-এ যারা রয়েছে, তোমাদের জন্য আমাদের এখন গোল্ডেন ব্যাচ চলমান, যেখানে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পেপারের সবকিছু বিষয় বা সবগুলো বিষয় আমরা আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, এবং বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা সামনে পরীক্ষা দিবা, যারা পরীক্ষা অনেকে দিয়ে ফেলছে, যারা দিবা তাদেরকে বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আশা করছি ভালো কিছু হবে। সো থ্যাংক ইউ অল, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।